স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত হোসেন। এবারে জানাবো খবরের বিস্তারিত। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের বোয়াও সম্মেলনের উদ্বোধন আয়োজনে অংশ নিয়ে বিশ্ব রাজনীতির সংকটের পাশাপাশি নতুন বাংলাদেশ করার বিষয়ে কথা বলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। বুধবার 4 দিনের সফরে চীনের হাইনান পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বোয়াও সম্মেলনের উদ্বোধন আয়োজনে বক্তৃতা করেন তিনি। বিশ্ব রাজনৈতিক সংকটের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন তিনি। প্রায় 7 বছর ধরে বাংলাদেশ 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। আমরা আশা করি রোহিঙ্গাদের সুরক্ষিতভাবে প্রত্যাবাসনে এশিয়ান লিডাররা অবশ্যই এগিয়ে আসবেন। কথা বলেন বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে। আমরা বিভিন্ন সংস্কার কাজ করছি। যখন এটা সম্পূর্ণ হবে খুব দ্রুতই একটি কাঠামোগত বাংলাদেশ আমরা পাবো। তবে বদলে যাওয়া বাংলাদেশকে একই সাথে অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি সহ অনেকগুলো চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। মেহেদী হাসান, ডিবিসি নিউজ। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। বার্তায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার সাথে সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় নেই পুরনো ভিড়। হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ। যদিও ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় আজ ভিড় একটু বাড়তে পারে। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু, ঢাকা ময়মনসিংহ, ঢাকা আরিচা এবং ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কে এখনও যানবাহনের চাপ দেখা যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার ঈদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবস, তাই পুরো দমে শুরু ঈদযাত্রা। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ম করে ছেড়ে যাচ্ছে ট্রেন। বাড়তি চাপের কথা ভেবে যুক্ত করা হয়েছে অতিরিক্ত বিশেষ ট্রেন। অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার স্বস্তির দৃশ্য রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদে যাত্রীদের চাপ তুলনামূলক কম। ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, থাকবে 24 ঘন্টা টহল টিম। রাজধানীর বাইরে মহাসড়কগুলোতেও নেই চিরচেনা জ্যাম, ভোগান্তির দৃশ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক। তারপরও ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে দেখা গেছে যাত্রীদের। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও তেমন যানবাহনের চাপ নেই। স্বস্তিতেই গন্তব্যে যাচ্ছে মানুষ। সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই কাঙ্ক্ষিত যাত্রী। সকাল থেকে নবীনগর ও বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে দূরপাল্লার যানবাহন। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরবচ্ছিন্ন টোল আদায়ে সচল রাখা হয়েছে সবগুলো বুথ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রজনী। ইসলাম ধর্মমতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই রাতে। কোরআন তিলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বরকতময় রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানে মহিমান্বিত রাত শবে কদর, এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত 27শে রমজান শবে কদর পালন করা হলেও ইসলামী বিশেষজ্ঞদের মতে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতই হতে পারে শবে কদর। তাই 21 থেকে 29 রমজানের প্রতিটি বেজোর রাতই বেশি বেশি ইবাদত করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। অনলাইনে আয়কর রিটার্ন
সবার জন্য বাধ্যতামূলক করা হবে জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তাদের সাথে কর শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। এ সময় আয়কর আইনের নানা অসঙ্গতি তুলে ধরেন সাবেক কর্মকর্তারা। সেই সাথে কৃষি খাত সহ বেশ কয়েকটি খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না পায় তা নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। জানান, নতুন যে আইন হচ্ছে তাতে কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নয়, বরং জাতীয় সংসদের কাছে থাকবে। আমাদের কোনো অপারেশনাল কাজ করা লাগবে না। এটার কিছু তথ্য প্রমাণ দিলে স্যার আপনারা বুঝবেন। যেমন স্যার, এখন যারা রিটার্ন সাবমিট করেন, 230 হচ্ছে নন ট্যাক্সেবল ইনকাম। আমি যে 15 লাখ রিটার্ন পাইলাম অনলাইনে, তার 10 লাখই হচ্ছে 3.5 লাখের নিচে, অর্থাৎ 1% ট্যাক্স দেয়, জিরো ট্যাক্স। এবং কাগজের রিটার্ন একই চিত্র, মানে এমন না যে এটা অনলাইনে দেখে এটা বেশি হয়েছে কাগজে কম, তা কাগজে কিন্তু চিত্র কিন্তু একই। রাজধানী ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ী এম.এ. হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অনেকে ব্যবহার করেছেন র্যাবের পোশাক। পরিচয় দেয়া হয়েছে সাংবাদিক, ছাত্র বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। এই ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোরে ধানমন্ডির 8 নম্বর সড়কের 3-এর এই বাসায় ডাকাতির ঘটনা ঘটে। 2 থেকে 25 জনের ডাকাত দল ওই বাসায় গিয়ে নিজেদের র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র হিসেবে পরিচয় দেন। তাদের দলে 10 জনের মতো র্যাবের পোশাক ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে বাসার মালিক তাৎক্ষণিক 999 নম্বরে ফোন দেয়। পুলিশ এসে 4 জনকে গ্রেপ্তার করে। পরে আরও 2 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে সিকিউরিটি গার্ড ছিল, একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। 4 জনকে ধরতে সক্ষম, বাদ বাকি এগুলো এরা কিন্তু পালায় যায়। 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।